তাজমহল এটি ৪০০ বছর আগে নির্মিত প্রকৌশলের একটি অসাধারণ মাস্টারপিস যা আজ খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে। এর প্রযুক্তি দেখার পর বিজ্ঞানীরা এখনো বিশ্বাস করে যে এমন একটি বিল্ডিং বর্তমান সময়ে খুব কমই নির্মিত হতে পারে। তাজমহল দেখতে যতটা আকর্ষণীয়, এর প্রকৌশল এর চেয়েও বেশি আকর্ষণীয় এবং সম্ভবত সে কারণে এটি আজ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত। আজকের এই ভিডিওতে আমরা তাজমহলের রহস্য, কনস্ট্রাকশন এবং তাজমহলের নানান বিষয় সম্পর্কে জানব। তাজমহল আগ্রায় যমুনা নদীর তীরে নির্মিত এবং এর পাশ নির্বাচন করা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগত সিদ্ধান্ত। আপনি যদি ইসলামিক স্থাপত্যের দিকে তাকান তবে এটি বেশিরভাগই বাগানের কেন্দ্রস্থলে নির্মিত হতো। তবে আমরা যদি তাজমহলের স্যাটেলাইট চিত্র দেখি তবে এটি বাগানের কেন্দ্রে নয়, এটি বাগানের উত্তরে নির্মিত। তাহলে এটা কি ইসলামপন্থের ভুল ছিল নাকি একটি উজ্জ্বল ইঞ্জিনিয়ারের কীর্তি ছিল? আপনি যদি উপর থেকে স্যাটেলাইট চিত্রগুলি দেখেন তবে আপনি এখানে নিখুঁত প্রতিসাম্য দেখতে পাবেন। তাজমহলের ঠিক উল্টো দিকে মেহতাবাগ গার্ডেন নামে আরও একটি অনুকরণ বাগান রয়েছে, যার একই আকার এবং একই বর্গক্ষেত্র রয়েছে। এবং আজকের আধুনিক প্রকৌশল থেকে আমরা জানতে পেরেছি যে সেই সময় প্রকৌশলীরা নদী এবং এই বাগানটিকেও তাজমহলের একটি অংশ বানিয়েছিলেন এবং সেই অনুসারে দেখা যায় তাজমহলটি বাগানের একেবারে কেন্দ্রে অবস্থিত। আর মেহতাবাগ গার্ডেন থেকে যদি তাজমহল দেখা যায় তাহলে এখান থেকেও এটি একটি দর্শনীয় রূপ দেয়। এর সাথে যদি আপনি নদী থেকে তাজকে দেখেন তাহলে নদীতে তাজের একটি অপূর্ব প্রতিফলন দেখা যায়, যা আসলে তাজমহল তৈরি হওয়ার পরে কোন দিক থেকে দেখতে কেমন হবে সে সম্পর্কে ইঞ্জিনিয়ারদের মনে উজ্জ্বল দৃশ্য ছিল। তাজমহলের ভিত্তি এতটাই মজবুত ছিল যে এটি যে কোনো সময় তা গর্বের সাথে দাঁড়িয়ে থাকতে পারে। তাজমহলের ভিত্তির ধারণাটি সামরিক ভিত্তি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে নেওয়া হয়েছে। নদীর আশেপাশের এলাকা মজবুত ভিত্তি তৈরি করা খুবই চ্যালেঞ্জিং কাজ, কারণ একদিকে পানির কারণে মাটি চলে যাচ্ছে এবং এর ওপারে রয়েছে পিচ্ছিল মাটি যা যে কোনো ভিত্তিকে নষ্ট করতে পারে। তাই প্রকৌশলীরা ভাবলেন যে এমন একটি ভিত্তি তৈরি করবেন যা পানির কারণে দুর্বল নয় বরং শক্তিশালী হবে। প্রকৌশলীরা প্রথম যে চ্যালেঞ্জটি নিয়েছিল তা হলো শক্ত মাটি না পাওয়া পর্যন্ত মাটি খনন করা। আজ যেমন আমরা ভবন নির্মাণের আগে মজবুত ভীম তৈরি করি, ঠিক তেমনই তাজমহলের ভিত্তিমূলে মজবুত ভীমের জন্য কূপ খনন করা হয়েছিল। শক্তিশালী শিলার একটি প্রু স্তর না পাওয়া পর্যন্ত আরো কূপ খনন করা হয়েছিল এবং প্রায় 15 থেকে 20 মিটার খনন করার পরে কয়েক মিটার প্রু পাথরের একটি স্তর পাওয়া গেছে। 1632 সালে যখন তাজমহল নির্মাণ শুরু হয় তখন সিমেন্ট আবিষ্কার হয়নি, তাই ইঞ্জিনিয়ারদের একটি সিমেন্টের মতো কিছু দরকার ছিল যেটি শক্তিশালী এবং পানিতে স্থিতিশীল থাকবে। সেই সময় সিমেন্টের পরিবর্তে চুন বা চুনা ব্যবহার করা হতো। কূপ তৈরির জন্য প্রথমে গোলাকার ভীম তৈরি করে, তারপর কাঠের স্তূপ দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তারপর মাঝখানে একটি কাঠের ছাদ স্থাপন করা হয়েছিল এবং তারপর চারপাশে ছোট ছোট পাথরগুলোকে ভরাট করা হয়েছিল। এর সাথে চুনও দেওয়া হয় এবং তারপরে কাঠের টুকরাও স্থাপন করা হয়। এই পদ্ধতিটিকে মাল ভি বলা হয়। আবার চুন ও দেওয়া হয় এবং তারপর আরো একটি কাঠের পাইলিং সেট করা হয়েছিল এবং তারপর লাইম এবং পাথরকে ভরা হয়েছিল। 100টিরও বেশি কূপ তৈরি করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা হয়েছিল যার উপর তাজমহল নির্মিত হয়েছিল। যদি তারা এ ধরনের ভিত্তি তৈরি করত তাহলে কিছুক্ষণ পরে তাজমহল পড়তো। এটি 400 বছর আগে ইঞ্জিনিয়ারদের কাছে এটির কারণ ছিল। মোগল সম্রাট শাহজাহার প্রকৌশলীরা যে চুনাপাথর ব্যবহার করেছিল তা ইলেকট্রো মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করা হলে বেশ চমকপ্রদ ফলাফল বেরিয়ে আসে। চুনাপাথরের মধ্যে প্রচুর ছোট শস্যের উদ্ভিদ পাওয়া গেছে, বেশিরভাগই চিনি, কালোজিরা, বেসন এবং কিছু স্থানীয় ফল এবং গাছের রেজিন যা ট্রি গ্রাম নামেও পরিচিত। আমার মনে হয় আপনি গাছে এটিকে আটকে থাকতে দেখেছেন। এসব চুনের সাথে মিশ্রিত করা হয়েছিল এবং তারপর কূপটি শেষে ভরাট করা হয়েছিল এবং কূপ থেকে একটি খাত বের করা হয়েছিল এবং শত শত কূপ থেকে একটি শক্তিশালী জলরোধী কাঠামো তৈরি করা হয়েছিল। এখন এখানে লক্ষণীয় বিষয় হলো এই কূপের ভিতরে কাঠই প্রধান উপাদান ছিল এবং নদীর পানির কারণে কূপগুলো চারিদিকে পানিতে ভরে থাকে আর এই পানি অক্সিজেন মুক্ত পরিবেশ সৃষ্টি করে এবং কূপের কাঠ সবসময় পানিতে ভেজা থাকে। আর কাঠ অক্সিজেন না পেলে পানি তার শক্তভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু তাজমহলের ভিত্তি যমুনা নদীর জলের চেয়ে মজবুত হয়ে উঠেছে। কিন্তু বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারদের কাছে বড় চ্যালেঞ্জ হলো যমুনা নদীর জল শুকিয়ে আসছে, যার কারণে কাঠ ধীরে ধীরে শুকাতে শুরু করবে যা ফাউন্ডেশনের অস্থিরতা তৈরি করতে পারে। তাই এখানে এবং যমুনা নদীর আশেপাশের এলাকায় ফাউন্ডেশনের নিয়মিত নজর রাখা হয়। আপনি যদি যমুনা নদীর আশেপাশের এলাকায় বেড়াতে যান আপনি সেখানে নির্মিত কূপগুলি দেখতে পাবেন। সেখানে সম্ভবত মাটির ক্ষয় বন্ধ করার জন্য নির্মিত হয়েছিল। কূপের উপর যে স্ল্যাবটি রয়েছে এগুলোকে একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য এর উপরে ইটের তৈরি একটি স্ট্রং আর্চার স্ট্রাকচার তৈরি করা হয়, যা একটি স্ল্যাব
স্ল্যাব থেকে অন্য একটি স্ল্যাবের মধ্যে কানেক্টেড। আর এভাবে প্রতিটা স্ল্যাবকে একসঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রতিটা স্ল্যাবকে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যাতে এর উপরে লোড পড়লে সমানভাবে লোড ডিস্ট্রিবিউট হয়। কূপগুলি সাপোর্ট দেওয়ার জন্য আরো একটি লাইমের প্রাচীর বানানো হয়। কূপগুলির চতুর্পাশে আরো একটির উপর একটি মোটা স্ল্যাবের লেয়ার দেওয়া হয়, আর এরপর তার উপর আরো একটি ইটের লেয়ার চাপানো হয়। আর এভাবে তৈরি করা হয় তাজমহলের মেইন ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের উপর তৈরি করা হয় তাজমহলের মেইন বিল্ডিং, যা সত্যি ইঞ্জিনিয়ারের নিদর্শন। তাজমহলের এই সুন্দর ডোমটি এত বড় যে এর সাইজের ধারণ কেবল ছবিতে দেখেই উপলব্ধি করা সম্ভব। বর্তমানে এই ধরনের ডোম স্টিল স্ট্রাকচার দিয়ে সহজে নির্মাণ করা সম্ভব, কিন্তু 400 বছর পূর্বে 38 মিটার এই উঁচু গম্বুজটিকে নির্মাণ করতে তাদের কাছে কেবল পাথরই একমাত্র ইকুইপমেন্ট ছিল। এই ডোমটিকে নির্মাণ করতে মোগল ইঞ্জিনিয়াররা যেভাবে নিখুঁত ক্যালকুলেশন করেছিল, যার আজও মডার্ন যুগের ইঞ্জিনিয়াররা প্রশংসা করে থাকে। যখন আপনি বিল্ডিংটিকে বাইরে থেকে দেখবেন এর হাইট 53 মিটার, কিন্তু যখন আপনি এই ইমারতটি ভিতর থেকে দেখবেন এই ডোমের হাইট বেস থেকে কেবলমাত্র 35 মিটার, কিন্তু বাইরের ডোমটি আরো 38 মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে। এর পিছনে রহস্য হলো এখানে ডবল ডোমের স্ট্রাকচার রয়েছে। ভিতরের ডোম এবং বাইরের ডোমের মাঝে কেবল একটা গ্যাপ রয়েছে, যা ইলিউশনের মতো কাজ করে। তাজমহলের সেন্ট্রাল চেয়ারকে গরম থেকে রক্ষা করে। ইঞ্জিনিয়ারদের এই মাস্টারপিসের কারণেই তাজমহল ইলিউশন ক্রিয়েট করে। তাজমহলকে নিয়ে অনেক বিভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করে তাজমহলকে কেবল হোয়াইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। তাজমহলের সম্পূর্ণ বিল্ডিংটি ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল, যাতে এর নির্মাণ কার্যকে অনেক দ্রুত করা যায়। বিল্ডিং এর স্ট্রাকচারের জন্য কয়েক লাখ ইট কনস্ট্রাকশন সাইটে তৈরি করা হয়েছিল। এরপর ব্রিক ওয়ার্কের উপর 8 থেকে 10 ইঞ্চি মোটা সাদা মার্বেলের লেয়ার সেট করা হয়। তাজমহলে যে সাদা মার্বেল লাগানো হয়েছে এগুলো আগ্রা থেকে 400 কিলোমিটার দূরে রাজস্থান থেকে নিয়ে আসা হয়, কারণ এখানকার মাখরানা মার্বেল আজ অব্দি পৃথিবীর সবচেয়ে ফার্নেস্ট মার্বেল বলে মনে করা হয়। এখানের মার্বেলগুলোর বিশেষত্ব হলো এগুলো লাইটের সাথে খুব ভালোভাবে ইন্টারেক্ট করে, আর এই কারণে তাজমহল দিনের পৃথক সময়ে নিজের কালার চেঞ্জ করে। সূর্যোদয়ের সময় এর রং থাকে কালো এবং সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই এর রং হয়ে যায় হলুদ। দুপুরবেলায় তাজমহলকে দেখলে মনে হবে যেন নীল আকাশে কোনো হীরা চমকাচ্ছে, আর সূর্য অস্ত যাওয়ার পর সোনালী হয়ে যায়। শাহজাহান তাজমহলের জন্য পুরো মাকরানা মার্বেল রিজার্ভ করে নেয়, মানে যতক্ষণ পর্যন্ত তাজমহলের ডিমান্ড পুরো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কেউ মার্বেল কেনার অনুমতি পাবে না। আর এই হাজার হাজার টন মার্বেলগুলিকে কয়েক হাজার হাতির সাহায্যে রাজস্থান থেকে আগ্রায় নিয়ে আসা হয়। তাজমহলের 4টি কিনারে 4টি মিনার রয়েছে, আর এই মিনারগুলো বাহিরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, কিন্তু সে সময় ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবে এই মিনারগুলোকে আউটসাইডের দিকে বা বাইরের দিকে বানায়। এর পিছনে একটি বড় কারণ রয়েছে। যদি কোনো ভূমিকম্পের কারণে মিনার পড়ে তাহলে মেইন বিল্ডিং এর কোনো ক্ষতি না করে বাইরের দিকে ভেঙে পড়বে, আর মেইন বিল্ডিংটি সেফ থাকবে। পুরো তাজমহলকে ডেকোরেট করার জন্য স্পেশাল কিছু ছোট ছোট পাথরের ব্যবহার করা হয়, আর এগুলোকে পার্সিয়ান কারি বলা হয়। এগুলোকে পেরেডো টেকনিকের সাহায্যে ভিতরে স্থাপন করা হয়। এটা এমন একটা কারিগর শিল্প যে শিল্পে মার্বেল পাথরের মধ্যে ছোট ছোট দামি পাথরকে বসানো হয়, আর এই ছোট দামি পাথরগুলোকে আঠা ব্যবহার করে মার্বেলের ভিতরে লাগানো হয়। তাজমহলে ব্যবহৃত এই আঠা কোনো সাধারণ আঠা নয়। অনেক গবেষণার পর দেখা যায় যে এই বিশেষ আঠাটি সিরা লেমন জুসের সঙ্গে পাউডার মিক্স করে তৈরি করা হতো, আর এই সেম আঠাকে বর্তমানে তাজমহল রিপেয়ারিং এর জন্য ব্যবহার করা হয়। তাজমহলে যে স্ট্যান্ড গুলিকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়েছে এগুলোকে গবেষণা করলে জানা যায় যে এর মধ্যে খুব অল্প সংখ্যক পাথর ভারত থেকে নেওয়া হয়েছে। বাকি পাথরগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়, যার মধ্যে আফগানিস্তান, ইরান, আফ্রিকা বিভিন্ন দেশ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাজমহল সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে তাও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।